ইতালির মাঝখানে ছোট্ট একটা বসতি। কেউ তখন ভাবতেও পারেনি এই জায়গা থেকেই জন্ম নেবে এমন এক শক্তি, যে শক্তি একদিন পুরো পরিচিত পৃথিবীকে নিজের নিয়ন্ত্রণে আনবে। কিভাবে ছোট্ট রোম পরিণত হলো ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী সাম্রাজ্যে, কেন তাদের আইন, রাজনীতি আর যুদ্ধকৌশল আজও আধুনিক বিশ্বের ভিত্তি, আর কি কারণে এত শক্তিশালী রোম শেষ পর্যন্ত নিজের ভেতরের দুর্বলতায় ভেঙে পড়ল। রোম শুধু যুদ্ধ জেতেনি, তারা গড়ে তুলেছিল এমন এক শাসন ব্যবস্থা যার প্রভাব আজও পৃথিবীর বহু দেশে দেখা যায়। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ দিগন্ত জুড়ে বিস্তৃত এই সাম্রাজ্য প্রায় ১ সহস্রাব্দ ধরে বিশ্ব রাজনীতির নাটাই নিজের হাতে ধরে রেখেছিল। তাইবার নদীর তীরে এক ক্ষুদ্র জনপদ থেকে কিভাবে রোম বিশ্বজয়ী এক শক্তিতে পরিণত হলো, আজ আমরা সেই রোমাঞ্চকর পথ চলারই গল্প শুনব। রোমানদের বিশ্বাস অনুযায়ী এই শহরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল রক্ত আর অলৌকিকতার উপর। খ্রিস্টপূর্ব ৭৫৩ সাল যুদ্ধ দেবতা মার্সের ২ যমজ সন্তান রেমুলাস ও রেমুস শৈশবে ষড়যন্ত্রের শিকার হয়ে তারা টাইবার নদীতে নিক্ষিপ্ত হন, কিন্তু মৃত্যু তাদের ছুঁতে পারেনি। লোকগাথা বলে এক মা নেকড়ে তাদের নিজের স্তন্যপান করিয়ে বাঁচিয়ে রাখে। পরবর্তীতে এক রাখাল দম্পতি তাদের খুঁজে পায় এবং বড় করে তোলে। বড় হয়ে ২ ভাই মিলে এক নতুন শহর গড়ার স্বপ্ন দেখেন, কিন্তু ক্ষমতার মোহ তাদের আলাদা করে দেয়। সীমানা প্রাচীন নিয়ে দ্বন্দ্বের জেরে রেমুলাস নিজের ভাই রেমুসকে হত্যা করেন এবং নিজের নামে শহরের নাম রাখেন রোম। এভাবেই রোমের ভিত্তি স্থাপন হয় এক ভ্রাতৃঘাতী যুদ্ধের মধ্য দিয়ে। তবে মিথোলজি সরিয়ে যদি আমরা ইতিহাসের পাতায় চোখ রাখি, তবে দেখব রোমের উত্থানের পেছনে ছিল এক চমৎকার ভৌগোলিক পরিকল্পনা। রোম কোনো আকস্মিক সৃষ্টি নয়, বরং এর অবস্থানের কারণে এটি অপরাজেয় হয়ে উঠেছিল। প্রথমত টাইবার নদী। এই নদীটি ছিল বাণিজ্যের প্রধান পথ। সমুদ্র থেকে ১৫ মাইল ভেতরে হওয়ায় শহরটি জলদস্যুদের হাত থেকে নিরাপদ ছিল, আবার জলপথে ব্যবসাও চলত পুরো দমে। দ্বিতীয়ত ৬০টি পাহাড়। এই পাহাড়গুলো রোমকে দিয়েছিল প্রাকৃতিক দুর্গের সুরক্ষা। আর অবশেষে এর কেন্দ্রীয় অবস্থান ইতালির ঠিক মাঝখানে হওয়ায় রোম সহজেই উত্তর ও দক্ষিণ উভয় অঞ্চলের উপর নিয়ন্ত্রণ রাখতে পারত। শুরুতে রোমানরা ছিল মূলত সাধারণ কৃষক ও মেঘ পালক, কিন্তু তাদের প্রতিবেশী এট্রুস্কান এবং গ্রিকদের কাছ থেকে তারা শিখে নেয় উন্নত ইঞ্জিনিয়ারিং এবং রণকৌশল। এভাবেই রেমুলাসের সেই কিংবদন্তি আর ভৌগোলিক শক্তিকে কাজে লাগিয়ে রোম একটি সাধারণ বসতি থেকে হয়ে ওঠে এক অপরাজেয় শক্তি, যা পরবর্তী ১০০০ বছর পৃথিবীকে শাসন করেছিল। রোমের শুরুটা ছিল রাজাদের হাত ধরে, কিন্তু ক্ষমতা যখন অহংকারের রূপ নেয় তখন শুরু হয় পতন। রোমের সপ্তম এবং শেষ রাজা ছিলেন টার্কুইন দ্য প্রাউড। তার নিষ্ঠুরতা, স্বৈরশাসন এবং সাধারণ মানুষের ওপর অত্যাচারের মাত্রা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন খ্রিস্টপূর্ব ৫০৯ সালে রোমান রাগ গর্জে ওঠে। এক সফল বিদ্রোহের মাধ্যমে রাজাকে বিতাড়িত করা হয় এবং রোমানরা এক ঐতিহাসিক শপথ নেয়, রোমে আর কোনো দিন কোনো রাজা থাকবে না। শুরু হলো এক নতুন যুগ, রোমান প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রের মূল ভিত্তি ছিল ক্ষমতা কারো হাতে কুক্ষিগত থাকবে না। এই শাসন ব্যবস্থাকে ৩টি প্রধান স্তম্ভে ভাগ করা হয়েছিল। দ্য সেনেট, এটি ছিল অভিজ্ঞ ও বিত্তমান অভিজাতদের নীতি নির্ধারক সভা। রাষ্ট্রের অর্থায়ন থেকে শুরু করে বৈদেশিক নীতি সবই নিয়ন্ত্রিত হতো এখান থেকে। এটি ছিল প্রজাতন্ত্রের মস্তিষ্ক। নম্বর ২, কনসালস। প্রতি বছর ২ জন শাসক বা কনসাল নির্বাচিত হতো। তারা ছিলেন রাষ্ট্রের প্রধান এবং যুদ্ধের সময় সেনাবাহিনীর সর্বাধিনায়ক। তবে তাদের ক্ষমতা ছিল সীমিত। একজনের সিদ্ধান্তে অন্যজন ভেটো দিতে পারতেন, অর্থাৎ একজন না বললে সেই আইন কার্যকর হতো না। এটি ছিল একনায়কত্ব ঠেকানোর এক অনন্য পদ্ধতি। নম্বর ৩, জনসভা। এটি ছিল সাধারণ মানুষের কণ্ঠস্বর। এখান থেকেই প্রতিনিধি নির্বাচন করা হতো এবং যুদ্ধের ঘোষণা বা শান্তি চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভোট নেওয়া হতো। কিন্তু এই প্রজাতন্ত্রের ভেতরেও লুকিয়ে ছিল এক গভীর সংকট। রোমের সমাজ বিভক্ত ছিল ২ মেরুতে। একদিকে ছিল প্যাট্রিসিয়ানস, যারা বংশগতভাবে অভিজাত জমির মালিক এবং রাষ্ট্রের সব উচ্চপদের দখলদার। অন্যদিকে ছিল প্লেবিয়ানস, যারা কৃষক, শ্রমিক এবং সৈন্য। রাষ্ট্রের জন্য যুদ্ধ করলেও শাসনে তাদের কোনো অধিকার ছিল না। এই বৈষম্যের বিরুদ্ধে প্লেবিয়ানরা শুরু করে এক দীর্ঘ ও শান্তিপূর্ণ আন্দোলন। তারা একবার শহর ছেড়ে চলে যাওয়ার হুমকিও দিয়েছিল,
যাতে রোমের অর্থনীতি ও প্রতিরক্ষা অচল হয়ে পড়ে। প্লেবিয়ানদের এই দীর্ঘ সংগ্রামের ফসল ছিল খ্রিস্টপূর্ব 750 সালে তৈরি হওয়া 12 টেবল অফ ল বা দ্বাদশ ব্রোঞ্জ ফলকের আইন। এর গুরুত্ব ছিল অপরিসীম, কারণ এর আগে আইন ছিল অলিখিত, যা শুধু প্যাট্রিসিয়ানরা জানত এবং নিজেদের সুবিধামতো ব্যবহার করত। এই প্রথম রোমের আইন ব্রোঞ্জ ফলকে খোদাই করে রোমান ফোরাম বা জনসমাগমের স্থলে টাঙিয়ে দেওয়া হয়। এর ফলে ধনী দরিদ্র নির্বিশেষে সবাই আইনের সুরক্ষা পাওয়ার অধিকার পায়। এটি ছিল আধুনিক পশ্চিমা আইনের আদিভিত্তি। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী, ইতালীয় উপদ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার পর রোমের উচ্চাকাঙ্ক্ষা গিয়ে ঠেকল সমুদ্রের তীরে। কিন্তু ভূমধ্যসাগরের একচ্ছত্র মালিক তখন রোম নয়, বরং উত্তর আফ্রিকার সমৃদ্ধিশালী শহর কার্থেজ। কার্থেজ ছিল তৎকালীন বিশ্বের সেরা নৌশক্তি। ভূমধ্যসাগরের বাণিজ্য কার দখলে থাকবে, এই জেদ থেকে শুরু হয় ইতিহাসের অন্যতম দীর্ঘ রক্তক্ষয়ী লড়াই, পিউনিক যুদ্ধ। মোট 3টি যুদ্ধের মধ্য দিয়ে নির্ধারিত হয়েছিল পৃথিবীর ভবিষ্যৎ। প্রথম যুদ্ধটি শুরু হয়েছিল সিসিলি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে। রোমানরা মূলত ছিল দক্ষ পদাতিক বাহিনী, অন্যদিকে কার্থেজ ছিল নৌযুদ্ধে অপরাজেয়। কিন্তু রোমানরা দমে যায়নি। তারা একটি ধ্বংস হওয়া কার্থেজিয়ান জাহাজ উদ্ধার করে সেটির আদলে নিজেদের বিশাল নৌবহন তৈরি করে। তারা উদ্ভাবন করে করভাস নামক এক বিশেষ কাঠের সেতু, যা দিয়ে সমুদ্রের মাঝখানে শত্রুর জাহাজে উঠে তারা হাতাহাতি যুদ্ধ শুরু করতে পারত। শেষ পর্যন্ত রোম সিসিলি দখল করে এবং কার্থেজকে বিশাল জরিমানা দিতে বাধ্য করে। তবে কার্থেজ প্রতিশোধ নিতে মরিয়া ছিল। এবার দৃশ্যপটে আসেন সামরিক ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রণকৌশলী হ্যানিবল বার্কা। তিনি রোমকে এমন এক জায়গায় আঘাত করার পরিকল্পনা করেন যা ছিল অকল্পনীয়। খ্রিস্টপূর্ব 218 সালে হ্যানিবাল প্রায় 40,000 সৈন্য এবং এক বিশাল হস্তিবাহিনী নিয়ে দুর্গম ও তুষারাবৃত আল্পস পর্বতমালা পাড়ি দেন। প্রচণ্ড ঠান্ডায় আর পাহাড়ি ঢলে তার অর্ধেক সৈন্য মারা গেলেও তিনি ইতালিতে প্রবেশ করতে সক্ষম হন। ক্যানির যুদ্ধে হ্যানিবাল তার চেয়ে বিশাল রোমান বাহিনীকে এক অদ্ভুত কৌশলে ঘিরে ফেলে ধ্বংস করে দেন। রোম তখন পতনের দ্বারপ্রান্তে। রোমানদের বিশেষত্ব ছিল তাদের ধৈর্য। হ্যানিবাল ইতালিতে 10 বছরের বেশি অবস্থান করলেও রোম আত্মসমর্পণ করেনি, বরং রোমান সেনাপতি স্কিপিও আফ্রিকানাস এক মাস্টার প্ল্যান তৈরি করেন। তিনি সরাসরি কার্থেজের মূল শহর আক্রমণ করতে উত্তর আফ্রিকায় পাড়ি জমান। নিজের শহর বাঁচাতে হ্যানিবাল ইতালি ছেড়ে ফিরে যেতে বাধ্য হন। খ্রিস্টপূর্ব 202 সালে জামার যুদ্ধে স্কিপিও হ্যানিবালকে পরাজিত করেন। এই পরাজয়ের মাধ্যমে কার্থেজের কোমর ভেঙে যায়। কার্থেজ পরাজিত হলেও রোমান সেনেটরদের ভয় কাটছিল না। সেনেটর ক্যাটো প্রতিটি বক্তৃতার শেষে বলতেন, কার্থেজকে ধ্বংস করতেই হবে। খ্রিস্টপূর্ব 149 সালে শুরু হয় তৃতীয় ও শেষ যুদ্ধ। 3 বছর অবরুদ্ধ রাখার পর খ্রিস্টপূর্ব 146 সালে রোমানরা কার্থেজ শহরে প্রবেশ করে। শহরটিকে জ্বালিয়ে পুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। প্রচলিত আছে যে কার্থেজের মাটিতে লবণ ছিটিয়ে দেওয়া হয়েছিল যাতে সেখানে আর কোনোদিনও কোনো ফসল না জন্মায়। কার্থেজের পতনের মধ্য দিয়ে ভূমধ্যসাগর হয়ে ওঠে রোমানদের নিজস্ব হ্রদ, যাকে তারা গর্ব করে বলতো মারে নস্ট্রাম বা আমাদের সমুদ্র। এই বিজয়ের ফলে রোম একটি আঞ্চলিক শক্তি থেকে বিশ্ব সাম্রাজ্যে পরিণত হওয়ার পথে পা বাড়ায়। বিপুল ধন সম্পদ আর দাসে ভরে ওঠে রোম। বিশাল সাম্রাজ্য জয়ের পর রোমের পকেটে আসে অগাধ সম্পদ, কিন্তু এই সম্পদই রোমের ভেতরে ফাটল ধরায়। ধনী দরিদ্রের বৈষম্য চরমে পৌঁছায় এবং রোমান সেনাবাহিনী রাষ্ট্রের বদলে তাদের জেনারেলদের প্রতি বেশি অনুগত হয়ে পড়ে। এই অস্থির সময়ে দৃশ্যপটে আবির্ভূত হন এক উচ্চাকাঙ্ক্ষী সমন্বয়ক, জুলিয়াস সিজার। সিজার যখন বর্তমান ফ্রান্স জয় করে ফিরছিলেন, তখন সেনেট তাকে ক্ষমতা ত্যাগ করার নির্দেশ দেন। কিন্তু সিজার জানতেন ক্ষমতা ছাড়লে তার মৃত্যু নিশ্চিত। খ্রিস্টপূর্ব 49 সালে তিনি তার সেনাবাহিনী নিয়ে রুবিকন নদী পার হন। সেই সময়ের আইন অনুযায়ী কোনো জেনারেলের সেনাবাহিনী নিয়ে এই নদী পার হওয়া ছিল সরাসরি রোমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তখনই সিজার তার বিখ্যাত উক্তিটি করেছিলেন, দ্য ডাইস কাস্ট। এক গৃহযুদ্ধে নিজের প্রতিদ্বন্দ্বী পম্পেইকে পরাজিত করে সিজার রোমের একচ্ছত্র ক্ষমতায় বসেন। তিনি নিজেকে আজীবন একনায়ক হিসেবে ঘোষণা করেন, তবে তিনি অনেক জনপ্রিয় সংস্কারও করেছিলেন। সিজারের এই ক্রমবর্ধমান ক্ষমতা দেখে সেনেট সদস্যরা ভীত হয়ে পড়েন। তারা মনে করেছিলেন সিজার প্রজাতন্ত্রকে ধ্বংস করে নিজেকে রাজা ঘোষণা করবেন। খ্রিস্টপূর্ব 44 সালের 15ই মার্চ
সেনেট ভবনেই তার ঘনিষ্ঠ বন্ধু ব্রুটাস সহ একদল সেনেটরের হাতে তিনি নির্মমভাবে নিহত হন। সিজারকে হত্যা করা হয়েছিল প্রজাতন্ত্রকে বাঁচানোর জন্য, কিন্তু ফল হলো উল্টো। তার মৃত্যু রোমকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। জুলিয়াস সিজারের মৃত্যুর পর রোমে যে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়েছিল তার অবসান ঘটে এক নতুন নেতার হাত ধরে। তিনি সিজারের দত্তক পুত্র অক্টাভিয়ান। খ্রিস্টপূর্ব ২৭ সালে তিনি অগাস্টার নাম ধারণ করে রোমের প্রথম সম্রাট হিসেবে সিংহাসনে বসেন। তার ক্ষমতা গ্রহণের মাধ্যমেই শুরু হয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়, প্যাক্স রোমানা বা রোমান শান্তি। দীর্ঘ ২০০ বছর ধরে চলা এই স্থিতিশীলতার যুগে রোম বড় কোনো ধরনের যুদ্ধের মুখোমুখি হয়নি। রোমান সাম্রাজ্য তখন আটলান্টিক মহাসাগর থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত ছিল। এই দীর্ঘ শান্তিতে রোম কেবল সামরিক শক্তি নয়, বরং স্থাপত্য ও প্রকৌশলে পৃথিবীকে তাক লাগিয়ে দেয়। রোমানরা পাথর আর কংক্রিট দিয়ে এমন সব কাঠামো তৈরি করেছিল যা হাজার বছর পরেও টিকে আছে। কলোসিয়াম। রোমের হৃৎপিণ্ডে নির্মিত এই বিশাল অ্যাম্ফিথিয়েটার ছিল বিনোদন আর বীরত্বের প্রতীক, যেখানে হাজার হাজার মানুষ গ্ল্যাডিয়েটরদের লড়াই দেখত। প্যান্থিয়ন। দেবতাদের এই মন্দিরটি ছিল তৎকালীন স্থাপত্যের বিস্ময়, যার বিশাল গম্বুজ বা ডোম আজও মানুষকে মুগ্ধ করে। অ্যাকুইডাক্ট। রোমানরা প্রকৌশল বিদ্যায় এতটাই উন্নত ছিল যে তারা মাইলের পর মাইল পাথরের সেতু বা জলধারা তৈরি করে দূর থেকে শহরে পানি নিয়ে আসত। রোমানদের সবচেয়ে বড় সাফল্য ছিল তাদের পাকা রাস্তার নেটওয়ার্ক। তারা প্রায় ৮০,০০০ কিলোমিটার রাস্তা তৈরি করেছিল, যা সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে যুক্ত করেছিল। এই রাস্তাগুলো বাণিজ্যের পাশাপাশি সৈন্যদের দ্রুত চলাচলে সাহায্য করত। এই অসাধারণ যোগাযোগ ব্যবস্থার কারণেই আজও প্রবাদ আছে, অল রোডস লিড টু রোম, বা সব পথই রোমে গিয়ে মেশে। অগাস্টারের শাসনকাল ছিল রোমের স্বর্ণযুগ। তিনি একবার গর্ব করে বলেছিলেন, আমি রোমকে পেয়েছিলাম ইটের তৈরি, কিন্তু রেখে যাচ্ছি মার্বেলের তৈরি। প্যাক্স রোমানা কেবল রোমকে সমৃদ্ধি করেনি, বরং পশ্চিমা সভ্যতাকে শিল্প, আইন আর সংস্কৃতির এক মজবুত ভিত্তি দিয়ে গেছে। রোমের ইতিহাসে সবচেয়ে বড় সাংস্কৃতিক পরিবর্তন ছিল খ্রিস্ট ধর্মের উত্থান। শুরুর দিকে রোমানরা তাদের সম্রাটকে দেবতা মানলেও খ্রিস্টানদের এক ঈশ্বরবাদী বিশ্বাস এই ঐতিহ্যে আঘাত হানে। এর ফলে সম্রাট নেরোর আমলে খ্রিস্টানদের ওপর নেমে আসে চরম অমানসিক নির্যাতন। তবে শত দমন পীড়নেও এই নতুন বিশ্বাসকে থামানো যায়নি। অবশেষে ৩১৩ খ্রিস্টাব্দে সম্রাট কনস্টান্টাইন এডিক্ট অফ মিলান জারির মাধ্যমে খ্রিস্ট ধর্মকে আইনি বৈধতা দেন। পরবর্তীতে সম্রাট থিওডোসিয়াসের আমলে এটি সাম্রাজ্যের আনুষ্ঠানিক রাষ্ট্রধর্মে পরিণত হয়। রোমের শক্তিশালী প্রশাসনিক কাঠামো আর উন্নত সড়ক যোগাযোগ ব্যবহার করে এই ধর্ম দ্রুত ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত প্রাচীন রোমান সভ্যতা থেকে আধুনিক পশ্চিমা বিশ্বের ভাবধারা ও সংস্কৃতির ভিত্তি তৈরি করে দেয়। কিন্তু কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়, আর রোমও এর ব্যতিক্রম ছিল না। চতুর্থ শতাব্দীর পর থেকে রোম বহুমুখী সংকটে জর্জরিত হয়ে পড়ে। অর্থনৈতিক মন্দা, অযোগ্য নেতৃত্ব এবং সীমান্ত জুড়ে জার্মানিক বা বর্বর জাতিগুলোর ক্রমাগত আক্রমণ রোমকে ভেতর থেকে দুর্বল করে দেয়। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনিক সুবিধার্থে বিশাল এই সাম্রাজ্যকে দুই ভাগে ভাগ করা হয়, পশ্চিমে রোম কেন্দ্রিক অংশ এবং পূর্বে কনস্টান্টিনোপল কেন্দ্রিক বাইজেন্টাইন সাম্রাজ্য। কিন্তু বিভক্তিও শেষ রক্ষা করতে পারেনি। অবশেষে ৪৭৬ খ্রিস্টাব্দে জার্মানিক গোত্রগুলোর চূড়ান্ত আক্রমণে পতন ঘটে পশ্চিম রোমান সাম্রাজ্যের। এর মাধ্যমে এই অবসান ঘটে এক মহাকাব্যিক প্রাচীন যুগের। তবে রোমের আইন, ভাষা ও সংস্কৃতি আজও বিশ্ব সভ্যতার রন্ধ্রে রন্ধ্রে বেঁচে আছে। রোম আজ ধ্বংসস্তূপ হতে পারে, কিন্তু তার আত্মা আজও অমর। আমাদের আধুনিক আইনশাস্ত্র, পার্লামেন্টারি কাঠামো, ভাষা এবং উন্নত নগর পরিকল্পনা সবখানেই রোমানদের ছোঁয়া। একটি ক্ষুদ্র বিন্দু থেকে সিন্ধু হয়ে ওঠার এই গল্প আমাদের শেখায় যে শৃঙ্খলা, দূরদর্শিতা এবং ইস্পাত কঠিন সংগঠনই হতে পারে ইতিহাসের পাতায় অমরত্ব লাভ করতে।